ডিয়ার লার্নার্স, আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটক অ্যাজ ইউ লাইক ইটের বাংলা সামারি। আজকে অ্যাজ ইউ লাইক ইটের সম্পূর্ণ বাংলা সামারিটা আমরা দেখে নেব এবং আশা করি এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে অ্যাজ ইউ লাইক ইট তোমাদের কষ্ট করে পড়তে হবে না। আজকে এটি সামারি হলো, আমি সম্পূর্ণ বাংলায় একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে, যার মাধ্যমে তোমরা বুঝে বুঝে প্রশ্নের আনসারগুলো করতে পারবে। তো বাংলা সামারি করার পূর্বে আমি এখানে কিছু ক্যারেক্টার লিস্ট দিয়েছি যেগুলা সামারি বোঝার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। তো প্রথমে আমরা ক্যারেক্টারগুলো দেখে নেব, তারপরে আমরা বাংলা সামারিটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সামারি হলো আমি একটু বিস্তারিত দেওয়ার চেষ্টা করেছি, কারণ একেবারে শর্ট সামারি হলে কিছু কিছু বিষয় অপূর্ণাঙ্গ থেকে যায়, অর্থাৎ কিছু কিছু জায়গায় কনফিউশন থেকে যায়। কাজে তোমাদের যাতে কনফিউশন না থাকে আমি তাই বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করেছি। তো প্রথমেই দেখো আমরা ক্যারেক্টারগুলো দেখে নিই। এইখানে রয়েছে, দেখো 1 নম্বর ক্যারেক্টার হচ্ছে রোজালিন্ড, দ্য ডটার অফ ডিউক সিনিয়র who is banished from the court. She disguises herself as a young man named Ganymede. অর্থাৎ রোজালিন্ড হচ্ছে এখানে প্রধান ক্যারেক্টার এবং সে হচ্ছে ডিউক সিনিয়রের কন্যা, যাকে তার কোর্ট থেকে বিতাড়িত করা হয়েছে এবং সে একটা টাইমে পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিল গানিমেড নাম নিয়ে। অর্থাৎ যখন সে পুরুষের ছদ্মবেশ ধারণ করে তখন তার নাম হয়েছিল গানিমেড। এরপরে দেখো 2 নম্বর ক্যারেক্টার হচ্ছে অরল্যান্ডো, দ্য ইয়ংগেস্ট সান অফ স্যার রোল্যান্ড ডি বয়েস হু ফলস ইন লাভ উইথ রোজালিন্ড। সে হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয়েজের ছোট ছেলে অরল্যান্ডো, যে কিনা রোজালিন্ডের প্রেমে পড়েছিল। এরপরে 3 নম্বর হচ্ছে দেখো সিলিয়া, দ্য ডটার অফ ডিউক ফ্রেডারিক অ্যান্ড রোজালিন্ডস আঙ্কেল অ্যান্ড ক্লোজ ফ্রেন্ড। শি ডিসগাইজেস হারসেলফ অ্যাজ এ শেফার্ডেস নেমড এলিনা। দেখো সিলিয়া হচ্ছে ডিউক ফ্রেডারিকের কন্যা, অর্থাৎ রোজালিন্ডের চাচা ডিউক ফ্রেডারিক, তার কন্যা হচ্ছে সিলিয়া এবং সে হচ্ছে রোজালিন্ডের কাজিন এবং সবচেয়ে কাছের বন্ধু এবং সেও একজন শেফার্ডেসের ছদ্মবেশ ধারণ করেছিল এবং তখন তার নাম হয়েছিল এলিনা। এরপরে দেখো 4 নম্বর ক্যারেক্টার হচ্ছে ডিউক সিনিয়র, the rightful duke who has been banished to the forest of Arden by his brother Duke Frederick। অর্থাৎ ডিউক সিনিয়রকে তার ছোট ভাই ডিউক ফ্রেডারিক ফরেস্ট অফ আর্ডেনে বিতাড়িত করেছিল। এরপর দেখো ডিউক ফ্রেডারিক, দ্য ইয়ঙ্গার ব্রাদার অফ ডিউক সিনিয়র হু ইউজার্পস দ্য থ্রোন অ্যান্ড ব্যানিশেস হিজ ব্রাদার। ডিউক সিনিয়রের ছোট ভাই ডিউক ফ্রেডারিক, যে কিনা তার বড় ভাইয়ের রাজ্য দখল করেছিল এবং তাকে তাড়িয়ে দিয়েছিল। এরপরে ক্যারেক্টারটি হচ্ছে টাসস্টোন, দ্য কোর্ট জেস্টার হু অ্যাকম্পানিশেস রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ইনটু দ্য ফরেস্ট অফ আর্ডেন। টাসস্টোন হচ্ছে একজন কোর্টের যে একজন ভাঁড় থাকে, অর্থাৎ গোপাল ভাঁড়ের মতো টাইপের একটা ক্যারেক্টার, যার কাজ হচ্ছে সবাইকে হাসানো। তো সেই ধরনের একটা ক্যারেক্টার হচ্ছে টাসস্টোন এবং সে হচ্ছে সিলিয়া এবং রোজালিন্ড যখন ফরেস্ট অফ আর্ডেনে পালিয়ে যায়, ছদ্মবেশ ধারণ করে, তখন এই টাসস্টোন তাদের সাথে ছিল। এরপরে হচ্ছে জ্যাক্স, আ মেলানকলিক লর্ড হু ইজ পার্ট অফ ডিউক সিনিয়র্স কোম্পানি ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। তিনি হচ্ছেন ডিউক সিনিয়রকে যখন বেনিশ করা হয় ফরেস্ট অফ আর্ডেনে তখন তার সাথে ছিল এই জ্যাক। এরপরে ক্যারেক্টার হচ্ছে অলিভার, the eldest son of Sir Roland de Boys and the elder brother of Orlando. Initially he mistreats Orlando but later reforms. এই অলিভার হচ্ছে অরল্যান্ডোর বড় ভাই এবং স্যার রোল্যান্ড ডি বয়েজের বড় ছেলে। প্রথমে সে খুব অরল্যান্ডোর সাথে খারাপ ব্যবহার করেছিল, কিন্তু পরবর্তীতে সে সংশোধন হয়েছে। এরপরে হচ্ছে ফিবি, a shepherdess who falls in love with Ganymede, Rosalind in disguise। অর্থাৎ এই ফিবি ক্যারেক্টারটা একজন শেফার্ডেস, সে রোজালিন্ডের প্রেমে পড়েছিল। রোজালিন্ড যখন ছদ্মবেশে গানিমেড নাম ধারণ করে পুরুষ সেজেছিল তখন তাকে পুরুষ ভেবে এই ফিবি নামের যে ক্যারেক্টারটা আছে সে রোজালিন্ডের প্রেমে পড়েছিল। এরপরে হচ্ছে সিলভিয়াস, a young shepherdess who is in love with Phoebe। সিলভিয়াস হচ্ছে একজন ইয়ং শেফার্ড যে কিনা এই যে ফিবি, সেই ফিবির প্রেমে পড়েছিল। এরপর হচ্ছে অড্রে,
আ সিম্পল কান্ট্রি গার্ল হু ম্যারিজ টাসেস্টন। এই অড্রে একসময় টাসেস্টনকে বিয়ে করেছিল এবং সে একজন ভিলেজ গার্ল। এরপর হচ্ছে উইলিয়াম, আ কান্ট্রি ইউথ ইন লাভ উইথ অড্রে। উনি হচ্ছে একজন গ্রাম্য এক যুবক যে কিনা অড্রের প্রেমে পড়েছিল। এরপর দেখো 13 নম্বর ক্যারেক্টার হচ্ছে অ্যাডাম, অ্যান ওল্ড সার্ভেন্ট হু ইজ লয়াল টু অরল্যান্ডো। এই যে অরল্যান্ডো এবং অলিভার তাদের বাড়িতে সার্ভেন্ট হিসেবে ছিল অ্যাডাম, এবং সে সর্বদাই অরল্যান্ডোর প্রতি কৃতজ্ঞ থাকতো এবং অরল্যান্ডোকে ভালোবাসতো। এরপর হচ্ছে দেখো 14 নম্বর ক্যারেক্টার কোরিন, অ্যান এল্ডারলি শেপার্ড হু প্রোভাইডস আ পার্সপেক্টিভ অন রুরাল লাইফ। তিনি হচ্ছেন একজন বয়োবৃদ্ধ একজন শেফার্ড। এরপরে হচ্ছে দেখো 15 নম্বর হচ্ছে চার্লস, আ রেসলার হু ফাইটস উইথ অরল্যান্ডো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে। অর্থাৎ এই নাটকের শুরুতেই আমরা একটা রেসলিং দেখতে পাবো। সেই রেসলিং এ অরল্যান্ডোর সাথে যে ফাইট করেছিল প্রফেশনাল রেসলার, কুস্তিগির, তার নাম হচ্ছে চার্লস। তার মানে চার্লস হচ্ছে একজন রেসলার, প্রফেশনাল রেসলার। এরপরে হচ্ছে লি বিউ, 16 নম্বর ক্যারেক্টার, আ কোর্টার হু অ্যাডভাইসেস অরল্যান্ডো টু লিভ দ্য কোর্ট টু অ্যাভয়েড ডিউক ফ্রেডারিকস অ্যাঙ্গার। যে অরল্যান্ডোকে উপদেশ দিয়েছিল এই কোর্ট ত্যাগ করার জন্য, কারণ কি সে জানে যে ডিউক ফ্রেডারিক অরল্যান্ডোর উপরে রাগ করেছিল। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ক্যারেক্টারগুলো। তো আশা করি তোমরা ক্যারেক্টারগুলোকে ভালো করে বুঝতে পেরেছো। এখন আমরা এই নাটকের বাংলা সামারিটা দেখে নেব। তো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আমি আর কোনো কথা বলবো না, কারণ উইলিয়াম শেক্সপিয়ারকে তোমরা সবাই জানো এবং তার সম্পর্কে অনেক কিছু তোমরা জানো। তো আজকে আমরা শুধু অ্যাজ ইউ লাইক ইট এই নাটকটির বাংলা সামারিটা করার চেষ্টা করব। দেখো, নাটকটি শুরু হয় অরল্যান্ডো ও তার ছোট ভাই অলিভারের দণ্ডের মাধ্যমে। অরল্যান্ডো এবং অলিভারের বাবা মারা যাওয়ার পর তাদের বেশিরভাগ সম্পত্তি অরল্যান্ডোর বড় ভাই অলিভার ভোগ করতে চায়। এ কারণে অরল্যান্ডো তার বড় ভাইকে বলে যে সে কিভাবে তার সাথে এমন করতে পারলো। এটা নিয়ে অলিভারের সাথে অরল্যান্ডোর কথা কাটাকাটি হয় এবং অরল্যান্ডো সেখান থেকে চলে যায়। অর্থাৎ নাটকটি যখন শুরু হয় তখন আমরা এই যে দুইটা ক্যারেক্টার পেয়েছি, অরল্যান্ডো এবং অলিভার, এদের একটা দ্বন্দ্বের মাধ্যমে, দুই ভাইয়ের মধ্যে একটা কথা কাটাকাটির মাধ্যমে হয়। কারণ কি, তার বাবা যখন মারা যায় তখন তার বাবা রেখে যাওয়া সম্পত্তি তার বড় ভাই অলিভার ভোগ করতে চায়। এই কারণে দুই ভাইয়ের মধ্যে একটা সমস্যা হয়। এরপরে দেখো, ঠিক তখনই চার্লস এসে হাজির হয় অলিভারের কাছে। চার্লস অলিভারকে জানায় যে ডিউক সিনিয়র তার ছোট ভাই ডিউক ফ্রেডারিক চার্লস অলিভারকে জানায় যে ডিউক সিনিয়রকে তার ছোট ভাই ডিউক ফ্রেডারিক রাজ্য থেকে বিতাড়িত করে ফরেস্ট অফ আর্ডেনে পাঠিয়েছে এবং নিজে শাসনভার দখল করেছে। কিন্তু তার বড় ভাইয়ের যে মেয়ে আছে রোজালিন্ডকে, সে রোজালিন্ডকে বিতাড়িত করেননি, কারণ ফ্রেডারিকের মেয়ে সিলিয়া ও রোজালিন্ড খুবই ভালো বন্ধু। সিলিয়া রোজালিন্ডকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। চার্লস অলিভারকে আরও বলে যে তার সাথে নাকি আগামীকাল অরল্যান্ডোর রেসলিং প্রতিযোগিতা রয়েছে। অলিভারকে সে জানায় যে আগামীকাল যদি রেসলিংয়ে অরল্যান্ডো অংশগ্রহণ করে তাহলে শুধু সে চার্লসের কাছে মারা পড়বে। এদিকে অলিভার নিজেও মনে মনে চাইছিল যে অরল্যান্ডো রেসলিং খেলতে গিয়ে মারা যাক এবং এরপর সে সব সম্পত্তি একা ভোগ করবে। তাই অলিভার চার্লসকে বলে যে অরল্যান্ডো তাকে বলে গেছে আগামীকাল যে কোনোভাবে সে চার্লসকে রেসলিং প্রতিযোগিতায় হারাবে। অর্থাৎ এই প্রথম প্যারাটা থেকে আমরা কি জানলাম, নাটকটি শুরু হয়েছিল অরল্যান্ডো এবং অলিভারের দ্বন্দ্বের মাধ্যমে, এবং সেখানে তাদের বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে দুই ভাই ঝগড়া করছিল। এই সময় ঠিক চার্লস আসে। এই চার্লসকে আমরা যখন ক্যারেক্টার পড়েছিলাম তখন জেনেছিলাম যে চার্লস হচ্ছে একজন প্রফেশনাল রেসলার। সে আসে অলিভারের কাছে, অর্থাৎ অরল্যান্ডোর বড় ভাইয়ের কাছে, এবং তখন সে তাকে একটা খবর দেয়। সেটা হচ্ছে কি, যে ডিউক সিনিয়রের ছোট ভাই ডিউক ফ্রেডারিক তার বড় ভাইকে ফরেস্ট অফ আর্ডেনে বিতাড়িত করে তার রাজ্য দখল করেছে, কিন্তু তার মেয়েকে রাজপ্রাসাদেই রেখে দিয়েছে। কারণ কি, তার মেয়ে হচ্ছে ডিউক যে জুনিয়র ডিউক ফ্রেডারিক, সে ডিউক ফ্রেডারিকের মেয়ের অর্থাৎ সিলিয়ার বন্ধু, তাই তাকে আর পাঠাননি ফরেস্ট অফ আর্ডেনে। সে আরো একটা খবর দেয় যে আগামীকাল রেসলিং কম্পিটিশন বা প্রতিযোগিতা আছে, সেখানে চার্লসের সাথে অরল্যান্ডোর প্রতিযোগিতা করার কথা রয়েছে। যদি চার্লস তার সাথে আগামীকাল প্রতিযোগিতার নামে তাহলে সে শুধু মারা পড়বে। একথা শুনে অলিভার মনে মনে খুশি হয়, কারণ সে নিজেও চাচ্ছিল
যে এই রেসলিং প্রতিযোগিতায় অরল্যান্ডো মারা যাক। যদি অরল্যান্ডো মারা যায় তাহলে তার বাবার রেখে যাওয়া সব সম্পত্তি অলিভার একা ভোগ করতে পারবে। তো এই প্যারাটায় আমরা এতটুকুই জানলাম। এরপরে পরের প্যারা দেখো। অন্যদিকে রোজালিন্ডের বাবা ডিউক সিনিয়রকে রাজ্য থেকে বিতাড়িত করার কারণে রোজালিন্ডের মন খারাপ হয়ে যায়। সিলিয়া তাকে সান্ত্বনা দিচ্ছে এবং বলছে যে তার বাবা ফ্রেডারিক রোজালিন্ডের বাবার মতোই। এ সময় একজন সার্ভেন্ট এসে তাদেরকে খবর দেয় যে চার্লসের মতো একজন ভয়ানক রেসলারের সাথে অরল্যান্ডো নামক এক যুবক আজ রেসলিং খেলতে নামবে। এটা শুনে তারা খুব চিন্তায় পড়ে এবং রেসলিং প্রতিযোগিতার জায়গায় গিয়ে তারা অরল্যান্ডোকে বোঝায় যে তার এই প্রতিযোগিতায় নামা মোটেও ঠিক হবে না, কারণ চার্লস একজন ভয়ানক রেসলার। কিন্তু অরল্যান্ডো তাদের কথা না শুনে প্রতিযোগিতায় নেমে যায় এবং আশ্চর্যজনকভাবে সে চার্লসকে হারিয়ে দেয়। অর্থাৎ এই প্যারাটা আমরা কি জানলাম? রোজালিন্ডের যে বাবা ডিউক সিনিয়র তাকে রাজ্য থেকে বিতাড়িত করার কারণে রোজালিন্ডের মন খারাপ হয়। এই সময় তার কাজিন বা চাচাতো বোন সিলিয়া তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে আমার বাবা তো তোমার বাবার মতোই, এরকমের। তখন একজন সার্ভেন্ট এসে তাদেরকে খবর দেয় যে ভয়াবহ রেসলার যে চার্লস তার সাথে একজন নিরীহ যুবক অরল্যান্ডো আজকে প্রতিযোগিতায় নামবে। এই কথা শুনে তাদের মন খারাপ হয় এবং তারা সেখানে গিয়ে অরল্যান্ডোকে বোঝানোর চেষ্টা করে যে তোমার এই প্রতিযোগিতায় নামা মোটেও ঠিক হবে না, কিন্তু সে তাদের কথা না শুনে প্রতিযোগিতায় নামে এবং আশ্চর্যজনকভাবে চার্লসকে হারিয়ে দেয়। এর পরের পার্টটা দেখো। রেসলিং এর জয়লাভের পর রোজালিন্ড এবং সিলিয়া অরল্যান্ডোকে নিয়ে গল্প করছিল, আর সিলিয়া রোজালিন্ডকে বলছিল যে রোজালিন্ড সম্ভবত অরল্যান্ডোকে ভালোবেসে ফেলেছে। অর্থাৎ রেসলিং খেলায় যখন অরল্যান্ডো প্রফেশনাল কুস্তিগির চার্লসকে হারিয়ে দেয় তখন থেকেই রোজালিন্ডের ভিতরে অরল্যান্ডোর জন্য একটা ভালো লাগা কাজ করছিল, আর এটা তার বান্ধবী বা তার কাজিন সিলিয়া বুঝতে পেরেছিল। এমন সময় সেখানে সিলিয়ার বাবা ডিউক ফ্রেডারিক সে আসে এবং সে রোজালিন্ডকে এই মুহূর্তে রাজ্য ছেড়ে চলে যেতে আদেশ দেয়। এতে করে রোজালিন্ডের মন খারাপ হয়ে যায়। সে সময় সিলিয়া তাকে বলে যে তুমি মন খারাপ করো না, আমরা দুজনেই এই রাজ্য ছেড়ে চলে যাব। এরপর তারা দুজনে ছদ্মবেশ ধারণ করে এবং ফরেস্ট অফ আর্ডেনে চলে যায়। রোজালিন্ড একজন ছেলের ছদ্মবেশ ধারণ করে এবং নাম ঠিক করে গানিমেড। তাদের সাথে টাসস্টন নামক একজন ছেলে ছিল, সেও জঙ্গলে চলে যায়। আগেই বলেছিলাম যে টাসস্টন ছিল একজন ভার। তারা ডিউক সিনিয়র যেখানে রয়েছে সেখানে চলে যায়। অর্থাৎ ডিউক সিনিয়রকে তো আগেই ফরেস্ট অফ আর্ডেনে পাঠানো হয়েছে এবং তারাও ফরেস্ট অফ আর্ডেনে চলে যায়। রোজালিন্ড এবং সিলিয়া আর তাদের সাথে চলে যায় টাসস্টন নামক একজন ভার। এরপরে দেখো, ডিউক সিনিয়রকে জঙ্গলে যখন তাড়িয়ে দেওয়া হয়েছিল তখন তার সাথে কয়েকজন বিশ্বস্ত বন্ধু জঙ্গলে চলে আসে। তারা অবশ্য জঙ্গলে অনেকটা ভালোভাবেই দিন কাটাচ্ছিল। অর্থাৎ ডিউক সিনিয়র যখন জঙ্গলে চলে আসেন তখন কিছু তার যে লয়াল ফ্রেন্ড ছিল, বিশ্বস্ত বন্ধু, তারাও তার সাথে জঙ্গলে চলে আসে এবং সেখানে বসে তারা আরাম-আয়েশেই দিন কাটাচ্ছিল। তারা ফরেস্ট অফ আর্ডেনে শিকার করছিল, ফলমূল খাচ্ছিল এবং কোনো মানসিক চাপ ছিল না। তারা সেখানে আনন্দেই গল্প গুজব করে দিন কাটাচ্ছিল। এরপরে এদিকে ডিউক ফ্রেডারিক যখন শুনে যে তার মেয়ে সিলিয়া রোজালিন্ডের সাথে জঙ্গলে চলে গেছে তখন সে অলিভারকে গিয়ে ধরে, কারণ ফ্রেডারিকের ধারণা ছিল রোজালিন্ড অলিভারের ছোট ভাই অরল্যান্ডোর সাথে জঙ্গলে পালিয়ে গেছে এবং তাদের সাথেই তার রয়েছে তার কন্যা সিলিয়া। ডিউক ফ্রেডারিক অলিভারকে বলে যে যেখান থেকে পারো তোমার ছোট ভাই অরল্যান্ডোকে ধরে নিয়ে আসো, তা না হলে তোমাকে শেষ করে দেব। সুতরাং বাধ্য হয়ে সে তার ছোট ভাইকে খুঁজে বের করার জন্য জঙ্গলে রওনা দিল। অর্থাৎ এই গল্পের প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু একটা টাইমে যে ফরেস্ট অফ আর্ডেনে এসে উপস্থিত হয় যে কোনো উপায়ে। তো দেখো, এদিকে অরল্যান্ডো বুঝতে পেরেছিল যে তার বড় ভাই অলিভার তাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। সুতরাং সে অনেক আগেই ফরেস্ট অফ আর্ডেনে পালিয়ে চলে আসে। অরল্যান্ডো এর সাথে তার এক বন্ধু অ্যাডামও জঙ্গলে চলে গিয়েছিল। অন্যদিকে অরল্যান্ডো খাবার খুঁজতে খুঁজতে একসময় ডিউক সিনিয়রদের দলের দেখা পেল। তার মানে কি হলো দেখো, রোজালিন্ডকে যখন ডিউক ফ্রেডারিক রাজ্য ছাড়ার নির্দেশ দিল তখন সে সিলিয়া এবং টাসস্টনকে নিয়ে ফরেস্ট অফ আর্ডেনে চলে আসলো। অন্যদিকে অরল্যান্ডো যখন বুঝতে পারলো যে তার বড় ভাই অলিভার তাকে
হত্যা করতে চায় তখন সেও পালিয়ে কিন্তু ফরেস্ট অফ আর্ডেনে চলে আসলো। আবার ডিউক সিনিয়র তার দলবল নিয়ে কিন্তু ফরেস্ট অফ আর্ডেনেই অবস্থান করছে। এরপরে যখন ডিউক জুনিয়র বা ডিউক ফ্রেডারিক যখন অলিভারকে চাপ প্রয়োগ করলো যে তোমার ছোট ভাইকে যেখান থেকে পারো খুঁজে আনো, নয়তো তোমাকে শেষ করে দেব, এই চাপে পড়ে কিন্তু অলিভার নিজেও ফরেস্ট অফ আর্ডেনে এসে উপস্থিত হয়েছে। তার মানে প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু এই ফরেস্ট অফ আর্ডেনে উপস্থিত হবে। অন্যদিকে রোজালিন্ড এবং সিলিয়া দুজনে ছদ্মবেশ ধারণ করে টাচস্টোনের সাথে এসে জঙ্গলের মধ্যে দুইজন শেফার্ডের কাছ থেকে থাকার জায়গা ভাড়া করলো। জঙ্গলে থাকাকালীন সময়ে অরল্যান্ডোর ভেতর রোজালিন্ডের জন্য প্রেম জেগে উঠল এবং সে জঙ্গলের গাছে গাছে রোজালিন্ডের জন্য কবিতা লিখে রাখতে লাগলো। রোজালিন্ড এবং সিলিয়া যখন এই কবিতাগুলো দেখলো তখন তারা ভাবলো যে এই জঙ্গলের ভেতর কে রোজালিন্ডের জন্য কবিতা লিখতে পারে। হঠাৎ করে ঘটনাক্রমে সিলিয়ার সঙ্গে অরল্যান্ডোর দেখা হয়ে যায় এবং তারা অরল্যান্ডোকে চিনতে পারে, কিন্তু অরল্যান্ডো তাদেরকে চিনতে পারে না কারণ তারা ছদ্মবেশ ধারণ করেছিল। এক পর্যায়ে অরল্যান্ডোকে তারা তাদের বাড়িতে যাওয়ার দাওয়াত দেয়। তারা অরল্যান্ডোকে জিজ্ঞেস করে যে অরল্যান্ডো রোজালিন্ডকে কতটা ভালোবাসে এবং অরল্যান্ডো তার উত্তরে অনেক কিছুই বলে। তো যাই হোক, এভাবেই অরল্যান্ডো রোজালিন্ড এবং সিলিয়াদের বাড়িতে আসা যাওয়া করতে থাকে। অর্থাৎ ফরেস্ট অফ আর্ডেনে যাওয়ার পরে অরল্যান্ডো রোজালিন্ডের কথা খুবই মনে পড়ে এবং তার জন্য প্রেম জেগে ওঠে। তাই সে সেই ফরেস্ট অফ আর্ডেনের গাছে এবং গাছের পাতায় রোজালিন্ডের নামে কবিতা লিখে রাখে। যখন রোজালিন্ডো সেখানে পৌঁছায় সেই কবিতাগুলো সে দেখতে পায় এবং তখন সে ভাবে যে আমার জন্য এই জঙ্গলে কে কবিতা লিখলো। হঠাৎ করে তারা অরল্যান্ডোকে দেখতে পায়। যদিও তারা চিনতে পেরেছে, কিন্তু অরল্যান্ডো রোজালিন্ড এবং সিলিয়াকে চিনতে পারেনি কারণ তারা ছদ্মবেশে ছিল। এদিকে অলিভার জঙ্গলে তার ভাইকে খুঁজতে এসে হঠাৎ করে এক সিংহের আক্রমণে আক্রান্ত হয় এবং ঠিক সেই সময় অরল্যান্ডো সেটা দেখতে পেয়ে তার বড় ভাইকে সিংহের হাত থেকে রক্ষা করে এবং আহত হয়। তখন সে একটা রক্তমাখা রুমাল তার ভাই অলিভারকে দিয়ে বলে যে রোজালিন্ডের কাছে গিয়ে যে সে যেন বলে যে অরল্যান্ডো আজকে আসতে পারবে না কারণ সে আহত হয়েছে। অর্থাৎ অরল্যান্ডোর রোজালিন্ডের বাড়িতে যাওয়ার কথা ছিল দেখা করার জন্য, কিন্তু সেই সময় সে দেখতে পায় যে তার বড় ভাই অলিভারকে একটা সিংহ আক্রমণ করেছে। তখন সে তার বড় ভাইকে বাঁচাতে যায় এবং আহত হয়। তাই সে তার হাতে একটা রক্তমাখা রুমাল দিয়ে বলেছে যে এটা রোজালিন্ডের কাছে পৌঁছে দেবে এবং বলবে যে সে আজ আসতে পারবে না কারণ সে আহত। অলিভার রোজালিন্ডের বাড়ি থেকে ফিরে এসে অরল্যান্ডোকে জানায় যে সে সিলিয়াকে পছন্দ করে ফেলেছে এবং তাকে বিয়ে করতে চায়। এদিকে আহত হওয়ার খবর শুনে রোজালিন্ড এবং সিলিয়া দুজনেই সেখানে এসে উপস্থিত হয়। তাদের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে ঠিক হয় যে আগামীকাল অলিভার এবং সিলিয়া দুজনে বিয়ে করবে। রোজালিন্ড তার প্রতি অরল্যান্ডোর ভালোবাসার গভীরতা পরীক্ষা করার জন্য তাকে বিভিন্নভাবে পরীক্ষা করে। এই ঘটনার এক পর্যায়ে রোজালিন্ড ছদ্মবেশী অবস্থায় অরল্যান্ডোকে বলে যে সে এমন এক জাদু জানে যার মাধ্যমে রোজালিন্ডকে এখানে এনে দিতে পারবে। তখন অরল্যান্ডো তাকে বলে যে ঠিক আছে, তাহলে তুমি রোজালিন্ডকে এনে দাও। এদিকে ডিউক সিনিয়র এই খবর পায় যে কোন একজন জাদুকর নাকি তার মেয়ে রোজালিন্ডকে নিয়ে আসতে যাচ্ছে। তাই সেও ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং রোজালিন্ড ও সিলিয়া তাদের ছদ্মবেশ ত্যাগ করে আসল রূপে চলে আসে। ডিউক সিনিয়র এদিকে খবর পায় যে ডিউক ফ্রেডারিক নাকি তাদের উপর হামলা করার জন্য দলবল নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে আসছিল, কিন্তু পথের মধ্যে সে একজন সাধুর শরণাপন্ন হয়। এরপর সে অসৎ পথ ত্যাগ করে তার সমস্ত সম্পত্তি ডিউক সিনিয়রের নামে করে দেয় এবং সর্বশেষে জঙ্গলের ভেতরে সকলের উপস্থিতিতে রোজালিন্ড ও অরল্যান্ডো এবং অলিভার ও সিলিয়ার বিবাহ সম্পন্ন হয়। এভাবেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে নাটকের সমাপ্তি হয়। অর্থাৎ এই নাটকের প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু একসময় এই ফরেস্ট অফ আর্ডেনে আসে এবং এখানে এসেই কিন্তু তারা সবাই ট্রান্সফর্ম হয়ে যায়। যেমন অলিভার ছিল একজন খারাপ প্রকৃতির মানুষ, সে তার ছোট ভাইকে ঠকাচ্ছিল, কিন্তু পরবর্তীতে এই ফরেস্ট অফ আর্ডেনে এসে কিন্তু তার
সেই পরিবর্তন ঘটে, সে ভালো হয়ে যায়। ঠিক একইভাবে ডিউক জুনিয়র অর্থাৎ ডিউক ফ্রেডারিক, সে তার বড় ভাইকে রাজ্য থেকে বিতাড়িত করে তার রাজ্য দখল করেছিল, কিন্তু এই ফরেস্ট অফ আর্ডেনে আসার পরে সেও কিন্তু পরিবর্তন হয়ে যায় এবং তার সকল সম্পত্তি তার বড় ভাইকে ফিরিয়ে দেয়। আর এভাবেই নাটকটার হ্যাপি এন্ডিং হয়, কারণ কি এটি হচ্ছে একটি রোমান্টিক কমেডি। আর এটি কেন রোমান্টিক কমেডি সেই বিষয়টাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো দেখো, এখানে রোমান্টিক কমেডি একটি সংজ্ঞা লেখা আছে, হোয়াট ইজ রোমান্টিক কমেডি। আর রোমান্টিক কমেডি ইজ আ প্লে ইন হুইচ রোমান্টিক এলিমেন্টস আর মিঙ্গেলড উইথ কমিক এলিমেন্টস, অর্থাৎ রোমান্টিক এলিমেন্টের সাথে যদি কমিক এলিমেন্টের একটা মিশ্রণ ঘটে তখনই সেটা হয়ে যায় রোমান্টিক এলিমেন্ট। আর অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে একটি রোমান্টিক এলিমেন্ট। তোমাদের ব্রড কোশ্চেন আসতে পারে এভাবেও যে ডেসক্রাইব অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ আ রোমান্টিক কমেডি। তো সেই অ্যান্সারটা তোমরা বুঝে বুঝে লিখতে পারবে যদি আজকের এই ভিডিওটা তোমরা দেখো, আশা করি। এবং এটি কেন রোমান্টিক কমেডি আমি সেটি তোমাদেরকে বলে দিচ্ছি। এইখানে সংজ্ঞায় বলা হয়েছে, দেখো, কমিক এলিমেন্টের সাথে যদি রোমান্টিক এলিমেন্টের একটা মিশ্রণ ঘটে তাহলে সেটি কিন্তু রোমান্টিক কমেডি হয়ে যায়। তো দেখো, এখানে কিন্তু অনেক রোমান্টিক ঘটনা রয়েছে, যে অরল্যান্ডো এবং রোজালিন্ডের যে প্রেম প্রথম দেখায়, লাভ অ্যাট ফার্স্ট সাইট, এটা কিন্তু একটা রোমান্টিক। এরপরে এখানে যে টাচস্টোন নামে একটা ক্যারেক্টার আছে, এখানে অনেক কিছু হাসির ঘটনা ঘটে, সেগুলো হচ্ছে কমিক। তো একই সাথে যে সিলিয়ার প্রেমে পড়ে অলিভার ফরেস্ট অফ আর্ডেনে এসে, এটাও একটি রোমান্টিক ঘটনা। তো এই যে রোমান্টিক ঘটনার পাশাপাশি অনেক হাসির ঘটনাও এই নাটকে রয়েছে, কাজেই এটি একটি রোমান্টিক কমেডি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো টপিক সম্পর্কে যদি তোমরা ভিডিও চাও তাহলে সেটি আমাকে কমেন্টে জানাতে পারো। তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।